2025-এর সেপ্টেম্বরে ড্যান ব্রাউনের রবার্ট ল্যাংডন সিরিজের 6 নম্বর বই দ্য সিক্রেট অব সিক্রেটস বাজারে এসেছে। আর আমার ইংরেজি ভাষার দক্ষতা এত ভালো যে সাহস হলো না ইংরেজি টেক্সটটি পড়বার। তাই আবদুল্লাহ ইবনে মাহমুদের অনুবাদ করা দ্য সিক্রেট অফ সিক্রেটস বইটি আমি কিনলাম। এটাই প্রথম কোনো বই যা নিয়ে আমি আলোচনা করছি, তাই প্রাক শহরে ঘোরাঘুরি না করে শুরু করা যাক দ্য সিক্রেট অফ সিক্রেটস বইটির রিভিউ এবং অ্যানালাইসিস। বইটার গল্পটা হালকা করে এমন: প্রফেসর ল্যাংডন প্রাক শহরে এসেছেন তার গার্লফ্রেন্ড ক্যাথরিন সোলেমনের একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। ক্যাথরিন সোলেমন সে নিজেও একজন নোয়েটিক বিজ্ঞানী এবং সে তার প্রথম বই লেখার কাজ মোটামুটি গুছিয়ে এনেছে এবং প্রাগে আসার আগেই তা প্রকাশকের কাছে দিয়ে এসেছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ক্যাথরিন ল্যাংডনকে জানায় সে গোলেমকে স্বপ্নে দেখেছে। কিন্তু কে এই গোলেম? এবার একটু গোলেম সম্পর্কে আমরা আলোচনা করে নিই। গোলেম সম্পর্কিত সবচেয়ে প্রাচীন কাহিনীগুলো পাওয়া যায় তা হলো প্রাথমিক ইহুদি সাহিত্যে। তালমুদে বলা হয়েছে আদমকে প্রথমে গোলেম রূপে সৃষ্টি করা হয়েছিল। আদমের মতোই সব গোলেম কাদামাটি দিয়ে সৃষ্টি, তবে কোনো গোলেমই পুরোপুরি মানুষ নয়। প্রাথমিকভাবে গোলেমের প্রধান অক্ষমতা ছিল কথা বলতে না পারা। বিশ্বাস করা হতো হিব্রু বর্ণমালায় বিভিন্ন অক্ষর দিয়ে ঈশ্বরের নাম গঠন করে এক ধরনের ধ্যানমগ্ন আচার পালনের মধ্যে গোলেমকে সক্রিয় করা যায়। কিছু কাহিনীতে গোলেমের কপালে এমেত অর্থাৎ সত্য শব্দটি লেখা থাকত। এক্ষেত্রে গোলেম নিষ্ক্রিয় করা হতো আলেফ অক্ষরটি মুছে দিয়ে। ফলে এমেত শব্দটি পরিবর্তিত হয়ে যেত মেত, যার অর্থ মৃত। যেহেতু দ্য সিক্রেট অফ সিক্রেটস বইটির গল্প প্রাগ শহরেই ঘোরাঘুরি করেছে, তাই প্রাগের গোলেমের গল্পটাই এখানে একটু করে বলি। সবচেয়ে বিখ্যাত গোলেম কাহিনী হলো প্রাগের রাব্বি জুডা লোয়েব বেন বেজালএলের গল্প। কথিত আছে তিনি ভ্লাতাভা নদীর কাদামাটি দিয়ে একটি গোলেম তৈরি করেন এবং হিব্রু মন্ত্র ও আচার দ্বারা তাকে প্রাণ দেন, যাতে প্রাগের ইহুদিদেরকে ইহুদি বিদ্বেষী আক্রমণ ও গণহত্যা থেকে রক্ষা করা যায়। ইতিহাসবিদদের মতে প্রাগের গোলেম কাহিনী মূলত 19 শতকের শুরুতে জার্মান ভাষায় রচিত এক সাহিত্যিকের সৃষ্টি। 1837 থেকে 1847 সালের মধ্যে একাধিক ইহুদি লেখক এই গল্প লেখেন। যাই হোক, আমরা এবার মূল গল্পে ফিরি। ভোরে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে ল্যাংডনের সাথে দেখা হয়ে যায় গোলেমের ছদ্মবেশ ধারণকারী কারো সাথে। গল্প থেকে আমরা জানতে পারি প্রাগ শহরে অনেকেই এমন ছদ্মবেশ ধরে ঘোরাঘুরি করে যাতে নিজেদের আইডেন্টিটি তারা গোপন করতে পারে। কিন্তু আগের রাতে ক্যাথরিনের গোলেমকে স্বপ্নে দেখা আর ভোরেই গোলেমকে চোখের সামনে দেখা এটা নিছক কাকতাল হতে পারে না এবং ল্যাংডন সেখানে মৃত্যুর গন্ধ পায়। তাতেই ল্যাংডন ভয় পেয়ে দৌড়ে হোটেলে পৌঁছে দেখে ক্যাথরিন হোটেলে নেই। হোটেলে বোমা জাতীয় কিছু থাকতে পারে এমন শঙ্কায় সে পুরো হোটেল খালি করতে বলে এবং সে নিজেও ঝাঁপিয়ে পড়ে হোটেলের পাশ দিয়ে বয়ে চলা ভ্লাতাভা নদীর বুকে। তবে চেক পুলিশের ধারণা বইয়ের প্রচারণা বাড়াতে এই দুই সায়েন্টিস্ট মানে প্রফেসর ল্যাংডন এবং ক্যাথরিন এই দুজন মিলে এই বোমা ফাটানোর ঘটনাটি সাজিয়েছে। নদী থেকে উদ্ধারের পর আটক করে ল্যাংডনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ক্যাথরিন আজ সকালে স্থানীয় বিজ্ঞানী ব্রিগিতা গেসনারের সাথে একটি মিটিংয়ে ক্রুসিফিক্স বাস্তিয়ানে যাওয়ার কথা। তো তাই দলবলে চলে যাওয়া হয় ক্রুসিফিক্স বাস্তিয়ানে। সেখানে পৌঁছে দেখা যায় স্থাপনাটি পরিত্যক্ত। ল্যাংডন একটি গোপন প্রবেশপথ খুঁজে পায় এবং সেটি ব্যবহার করে পুলিশের হাত থেকে পালিয়ে দেখতে পায় ব্রিগিতা গেসনারের মৃতদেহ এবং দেখা হয় সাশা ভেসনার সাথে। সে একজন মৃগী রোগী যাকে রাশিয়ার একটি মানসিক হাসপাতাল থেকে এখানে আনা হয়েছিল। বর্তমানে সে ব্রিগিতার সহকারী। এর মধ্যে ক্যাথরিনেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর ইউএসএতে ক্যাথরিনের বইয়ের প্রকাশকও কিডন্যাপ হয়। আর কেন এইসব ঘটনা ঘটছে? এর পিছনে কে আছে? একক কেউ নাকি সংঘবদ্ধ কোনো চক্র? আর পুরো ঘটনা কি তা জানতে হলে আপনাকে পড়তে হবে এই দ্য সিক্রেট অফ সিক্রেটস বইটি।
তবে প্রফেসর ল্যাংডন সিরিজের বইগুলো যে শুধুমাত্র থ্রিলার ঘরানার ছোটাছুটি নিয়েই তা কিন্তু নয়। এখানে প্রথমে যে বিষয়টা আকর্ষণীয় ছিল সেটা হলো প্রাগ শহরের বিবরণ। অসাধারণ। চার্লস ব্রিজ, ক্রুসিফিক্স বাস্তিয়ান, ক্লেমেন্টিনাম লাইব্রেরি, পেত্রিন টাওয়ার, প্রাগ ক্যাসেল, ফেলিমানকো পার্ক, সেন্ট ভিটাস ক্যাথেড্রাল পার্ক, এগুলো এত সুন্দরভাবে বয়ানে উঠে এসেছে যেন নিজের চোখের সামনে এগুলো আমি দেখতে পাচ্ছিলাম। তবে একটা কথা আলাদাভাবে বলতেই হয়, অনুবাদক আবদুল্লাহ ইবনে মাহমুদ ফুটনোটে বেশ কিছু বিবরণ দিয়েছিল, যা স্থানগুলোর গুরুত্ব বোঝাতে বা আমার বুঝতে সাহায্য হয়েছে। এই কাজটা দারুণভাবে করেছে অনুবাদক। থ্রিলার অংশে যেভাবে যেভাবে মিস্ট্রিগুলোকে একটা একটা করে আনফোল্ড করা হয়েছে সেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। তবে ২৪ ঘন্টার মধ্যেই এত কিছু ঘটে যাওয়ার বিষয়টি একটু, এই প্রফেসর ল্যাংডন সিরিজের প্রত্যেকটি গল্পই এমন যে ২৪ ঘন্টার ভেতরেই সব ঘটনা ঘটে। এখানেও তাই ঘটেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু টাইম ফ্রেম ধরে, মানে একটু সময় নিয়ে ধরে ধরে, মানে ৫-৭ দিনের যদি গল্পটা হতো তাহলেও খারাপ লাগতো না। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির মাথায় যে হ্যালোটি আছে সেটা মূলত আমরা বলে থাকি সেটা হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছে। তবে এই গল্পে আরেকটা নতুন ধারণা দিয়েছে, সেটা হলো ছড়িয়ে নয় বরং গ্রহণ করছে। কারণ জ্ঞানীরা শুধুমাত্র জ্ঞান ছড়িয়ে দেয় না, অন্যের জ্ঞানটাকেও সে নিজের মধ্যে ধারণ করে, মানে গ্রহণ করে। এর পাশাপাশি নন লোকাল কনসাসনেস, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, কালেকটিভ কনসাসনেস, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করেছে। যাদের সায়েন্স নিয়ে ন্যূনতম আগ্রহ আছে তাদের এই বইটি দারুণ ভালো লাগবে। আমি পুরোপুরি ডিটেলসে যাচ্ছি না, আমি চাইছি সবার আগ্রহটাকে একটু উস্কে দিতে। তবে আমার কাছে মনে হয়েছে আবদুল্লাহ ইবনে মাহমুদের যেই অনুবাদটি আমি পেয়েছি সেটা আমার কাছে মানসম্মত মনে হয়নি। আরেকটু প্রাঞ্জল ভাষায় হলে আরো ভালো লাগতো। আর শেষের দিকে সাশার বেঁচে ফেরার অংশটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। ড্যান ব্রাউনের বইয়ের যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে মিথকে বাস্তবের সঙ্গে একটা চূড়ান্ত রকমের সংমিশ্রণ উনি করতে পারেন। এই ব্লেন্ডিংটা আমার কাছে দারুণ লাগে। সব মিলিয়ে এই বইটি আমার কাছে দারুণ লেগেছে। আপনারা কি এই বইটি পড়েছেন? পড়ে থাকলে আমাকে জানাতে পারেন এই বইটি আপনাদের কেমন লাগলো। আর যদি না পড়ে থাকেন তাহলে আমি হাইলি রিকমেন্ড করছি, যারা ফিকশন পছন্দ করেন তারা এই বইটি অবশ্যই পড়বেন। আশা করছি আপনাদেরও বইটি ভালো লাগবে। আমরা আমাদের এই চ্যানেলে ফিকশন বা নন ফিকশন বই নিয়ে এমন ছোট বা বিশদ আলোচনা করতে চাই, যা নির্ভর করছে পুরোপুরি আপনাদের উপরে। আপনারা যত রেসপন্স করবেন, জানাবেন আপনাদের কেমন লাগছে বা আমার কোথায় কোথায় উন্নতি করা দরকার, সেই হিসেবে আমি নিজেকে আরেকটু আপডেট করার চেষ্টা করব। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।